বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি সিদ্ধান্ত নিয়েছি এই জন্য যে ঠিক আছে, মরতে তো একদিন হবেই। আর আমি তো বারবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি, তো মরার আগে তো আমি উঠতে চাই না। আমি বাংলাদেশে যাব। এখন আর বলছে কি, ওবায়দুর রহমানের মেয়ে বললো কি হয়েছে, কারাগারে থাকতে হবে। আমি বললাম, হ্যাঁ থাকবো। আমি তো বললাম কারাগার তৈরি করো তোমরা। আমাদের 4.5 লক্ষ, আমি সমস্ত একেবারে ইউনিয়ন ওয়ার্ডের নেতাকর্মী পর্যন্ত মামলার আসামি। এই সমস্ত হিসাব করে এ পর্যন্ত আমি পেয়েছি যে আমাদের আসামি, এজাহারভুক্ত আসামি হচ্ছে আওয়ামী লীগের 4.5 লক্ষ। আর অজ্ঞাতনামা যে সংখ্যাগুলি দিয়েছে, যতগুলি মামলা পেয়েছি সেটা হিসাব করে দেখা গেল অজ্ঞাতনামায় 8 লক্ষের মতো আছে। তাই 8 লক্ষ অজ্ঞাতনামা মানে কি আমাদের সব নেতারাই পড়বে, যারা যখন ধরবে তাকে দেবে। তার মানে এই 8 লক্ষ আর 4.5 লক্ষ সবাই রেডি থাকবে, একসাথে আমরা সারেন্ডার করব। আমরা আইন মেনে চলবো, সারেন্ডার করবো। যদিও এখানে ন্যায় বিচার নাই, আইনের শাসন নাই। আমি দেশবাসীর প্রতি আমার কৃতজ্ঞতা জানাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার শুকরিয়া আদায় করি যে সে আমাকে আমার জীবন দিয়েছে, বারবার জীবন বাঁচিয়েছে। জনগণের জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করেছি। ইনশাল্লাহ বাংলাদেশের মানুষের জীবনে আবার সুদিন ফিরে আসবে, এটাই আমার দৃঢ় বিশ্বাস। আমি এটুকু বলবো যে একবার যখন জন্মেছি মরতে তো হবেই। জন্মিলে মরিতে হবে, অমরকে কথা হবে, চিরস্থির কবে নীর হায়রে জীবন না দে। তো জন্মালে তো মরতেই হবে, তা কাজে আমি দেশেই ফিরবো, সেটি আমার সিদ্ধান্ত। আমি দেখি এখন আবার আগে বলছে আমাকে ফেরত নেওয়ার চেষ্টা করছে, যে বলি দেশে যাব এখন আগে ছুতো খুঁজছে কিভাবে যাবে, আইনি প্রক্রিয়া, এটা সেটা নানা কথা। তো সব বলে আর লাভ নেই, সবাই রেডি হন, তৈরি হন। আজকে এই শত প্রতিকূল মধ্যেও জনগণ আমাদের পাশে আছে। আজকে গোপালগঞ্জে যেভাবে আবার বৃদ্ধ বনিতা, নারী, পুরুষ, শিশু তারা পর্যন্ত নেমে গিয়েছিল যখন জাতির পিতা বঙ্গবন্ধুর সম্পর্কে এরা বাজে কথা বলেছিল, অপমানজনক কথা বলেছিল। গোপালগঞ্জের মানুষরা সহ্য করবে, তারা ভাবলো কি করে? সমস্ত মানুষ নেমে পড়েছিল। তারপরে তাদের উপরে গুলি, প্রায় 300 আহত, কয়েকজন অবস্থা খুবই খারাপ, এখনো তাদের সুস্থ হতে পারেনি, এরকম অনেক। যখন গোপালগঞ্জে হাসপাতালে নিয়ে গেল তাদের চিকিৎসা দেবে না, ঢাকা মেডিকেল কলেজে নিয়ে এসছে, সেখানেও ঠিক মতো চিকিৎসা দিচ্ছিল না। রমজান তো বেঁচে যেত তাকে যদি সে সময় ঠিক মতো ব্লাড দেওয়া হতো। অনেক চেষ্টা করেছে আমাকে বাঁচাতে, কিন্তু পারলাম না, সেটাই সবথেকে কষ্ট লাগে। আমি গোপালগঞ্জবাসী, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ, আমাদের কোটালীপাড়া, কাশিয়ানী, মকসুদপুর, গোটা গোপালগঞ্জ জেলার মানুষ সব এক হয়েছিল। তারা যে সাহস দেখিয়েছে, আমি তাদের প্রতি আমার কৃতজ্ঞতা জানাই। কারণ আমি গোপালগঞ্জের মেয়ে হিসেবে তারা আমাকে সবসময় আগলে রেখেছে। আমি বাবা, মা, ভাই সব হারিয়ে এসেছিলাম বাংলাদেশে, কিন্তু তারাই আমাকে সবসময় সে বাবার স্নেহ, মায়ের স্নেহ, ভাইয়ের স্নেহ তারা দিয়েছে আমাকে। আজকে জাতির পিতাকে যখন ব্যঙ্গ করেছে, বাজে কথা বলেছে, তারা রুখে দাঁড়িয়েছে। আমি তাদেরকে স্যালুট জানাই, তাদেরকে ধন্যবাদ জানাই। তারা যে সত্যিকার মানে হিরো, সেটাই তারা প্রমাণ করেছে। আর যাদের উপর যে অত্যাচার, নির্যাতন, আমার মহিলা আওয়ামী লীগের নেতা তাদেরকে পর্যন্ত গ্রেপ্তার করেছে, সন্তান সহ গ্রেপ্তার করেছে। আজকে আমাদের নেতা কর্মীরা 2টা বছর ধরে কারাগারে বন্দী। সকল রাজবন্দীদের মুক্তি দিতে হবে, সমস্ত মামলা প্রত্যাহার করতে হবে। যত মিথ্যা মামলা দিয়ে হয়রানি, কেউ আর দিচ্ছে না, তো পরিবার সহ, এমনকি শ্বশুর বাড়ি সহ দিচ্ছে। তো এই অবস্থা থেকে মানুষকে বাঁচাতে হবে। আমি সিদ্ধান্ত নিয়েছি এই জন্য যে ঠিক আছে, মরতে তো একদিন হবেই। আর আমি তো বারবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি, তো মরার আগে তো আমি উঠতে চাই না। আমি বাংলাদেশে যাব। এখন আর বলছে কি, ওবায়দুর রহমানের মেয়ে বললো কি হয়েছে, কারাগারে থাকতে হবে। আমি বললাম, হ্যাঁ থাকবো। আমি তো বললাম কারাগার তৈরি করো তোমরা। আমাদের 4.5 লক্ষ, আমি সমস্ত একেবারে ইউনিয়ন ওয়ার্ডের নেতাকর্মী পর্যন্ত মামলার আসামি। এই সমস্ত হিসাব করে এ পর্যন্ত আমি পেয়েছি যে আমাদের আসামি, এজাহারভুক্ত আসামি হচ্ছে আওয়ামী লীগের 4.5 লক্ষ।
আর অজ্ঞাতনামা যে সংখ্যাগুলি দিয়েছে, যতগুলি মামলা পেয়েছি সেটা হিসেব করে দেখা গেলো অজ্ঞাতনামায় 8 লক্ষের মতো আছে। তাই 8 লক্ষ অজ্ঞাতনামা মানে কি আমাদের সব নেতারাই পড়বে, যারা যখন ধরবে তাকে দেবে। তার মানে এই 8 লক্ষ আর 4.5 লক্ষ সবাই রেডি থাকবে, একসাথে আমরা সারেন্ডার করব। আমরা আইন মেনে চলবো, সারেন্ডার করবো। যদিও এখানে ন্যায় বিচার নাই, আইনের শাসন নাই, যেখানে চিফ জাস্টিস বা জজদেরকে লাঠি সোটা অস্ত্র রামদা চাইনিজ গুড়াল নিয়ে তার বাড়ি আক্রমণ করে, তাকে পদত্যাগ করায়, সেখানে আইনের শাসনটা থাকে কিভাবে? যে কোর্ট আমরা করেছি 73 সালে আইনে আইসিটি কোর্ট বসছে 71-এর যুদ্ধ অপরাধী যারা, তাদের বিচার করার জন্য স্পষ্ট লেখা আছে। আর সেখানে ওই কোর্টে বিচার করতে হবে, কারণ আমরা যুদ্ধ অপরাধীদের বিচার করেছি। আমাদের মা বোনদের যারা তুলে নিয়ে পাকিস্তান হানাদার বাহিনীর কাছে দিয়েছে, 3 কোটি মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিয়েছে, সমানে 30 লক্ষ মানুষকে হত্যা করেছে। আর এমনকি যে নিজে ছাত্র, তার শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সে তার শিক্ষককে তুলে নিয়ে যে হত্যা করেছে। যারা এইভাবে বুদ্ধিজীবী হত্যার সাথে জড়িত, নারীদের পুলিশের সেনা ক্যাম্পে তুলে দেওয়া, গণহত্যা চালানো, নারী নির্যাতন, গণহত্যা এবং অগ্নিসংযোগে যারা জড়িত, তাদের বিচার আমরা করেছি, কারণ তাদের পরিবার বিচার চায়। জাতির পিতার হত্যাকারীদের বিচার হবে না, ইন্ডেমনিটি দিয়েছিল, আবার এখনো ইন্ডেমনিটি দিয়েছে। ইন্ডেমনিটি দেওয়া মানে এক ধরনের দায় স্বীকার করা, এরাই যে অপরাধী এটাই স্পষ্ট। কাজে আমি সবাইকে বলবো, আওয়ামী লীগের যে তো নেতা কর্মী আমি জানি চরম অত্যাচার নির্যাতন, অর্থনৈতিকভাবে তাদেরকে পঙ্গু করে দিয়েছে, এবং এক একজনের ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে অফিস আদালত যে ধ্বংস করেছে, তাদের সাথে ওখানে যারা কাজ করে খেত তাদেরও পেটে লাথি মেরেছে, তাদেরকেও শেষ করে দিয়েছে। আর সমানে পুলিশ থেকে সেনাবাহিনী, প্রশাসন, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা, গ্রেপ্তার, নির্যাতন। পুলিশের উপরে হামলা করবে, পুলিশের কি করতে হবে সেটা তাদের আইনেই লেখা আছে, কারো হুকুম দেওয়ার প্রয়োজন হয় না। পুলিশ মেরে ঝুলিয়ে রাখবে, মেরে মেরে লাশ ফেলে দেবে। আমাদের প্রায় 10,000 নেতা কর্মীর খোঁজ নাই, আমি বাড়ি বাড়ি সমস্ত পরিবার খোঁজ নেওয়ার চেষ্টা করছি, জানি না। মেরে তাদেরকে হয় আগুন দিয়ে পুড়িয়েছে, অ্যাসিড দিয়ে পুড়িয়েছে, অথবা লাশ, যে কটা লাশ উঠে এসেছে দেখা যাচ্ছে সবই তো আওয়ামী লীগের। কয়েকদিন আগে 7টা ছেলেকে মারলো, তার মধ্যে 3 জনের লাশ পাওয়া গেল, 4টে লাশ পাওয়া গেল। 4 জনকে তুলেছে, আমাদের একটা লাশ পাওয়া আর পাওয়া গেল না, এখন পর্যন্ত তাদের খবরই পাওয়া গেল না। এত অন্যায়, এত অবিচার, কিন্তু তারপরেও যত মিথ্যা অপপ্রচার। আর আমি জানি না, আন্তর্জাতিক থেকে শুরু করে সব এদেরও যা ওই মিথ্যাটাই বিশ্বাস করে বসে থাকে, সত্যিটা চোখে দেখতে চায় না। কিন্তু অবস্থা পরিবর্তন হবে, আন্তর্জাতিক ভাবেও দেশেও। আমি সবাইকে বলবো, সেই দিন আমি জোর করে এসেছিলাম, কারাগারে বন্দী হয়েছিলাম, 21 সালে ফিরেছিলাম, 30 সালে জেলে ছিলাম। কাজে জেল, ভয়, গোলা, বোমা, তারপরে ফাঁসি, যা হয় হবে, কিন্তু দেশের মাটিতে তো হবে, মরতে হয় দেশের মাটিতেই মরবো। কাজে আমি ফিরে আসছি, আমি দেশবাসীর প্রতি কৃতজ্ঞ যে তারা যে এখনো ভোলে নাই, সেটাই আমার কাছে বড় পাওয়া। ওই খেটে খাওয়া রিক্সাওয়ালা, দিনমজুর, তারাই কেঁদে মরে, কৃষক শ্রমিক, তাদের জন্যই আমার রাজনীতি, জনগণের জন্য রাজনীতি। তো আজকের দিনে একে তো সেই জুলাই 24-এর এই হত্যাকাণ্ড, যে নামগুলি বললাম, 25-এ গোপালগঞ্জে এই গণহত্যা, তাছাড়া 2007-এ গ্রেপ্তার, সব মিলে এই দিনটি। আমি দেশবাসীর প্রতি আমার কৃতজ্ঞতা জানাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার শুকরিয়া আদায় করি যে সে আমাকে আমার জীবন দিয়েছে, বারবার জীবন বাঁচিয়েছে, জনগণের জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করেছি। ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষের জীবনে আবার সুদিন ফিরে আসবে, এটাই আমার দৃঢ় বিশ্বাস। সবাইকে ধন্যবাদ। আমি এটুকু বলবো যে একবার যখন জন্মেছি মরতে তো হবেই,
জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা রবে, চিরস্থির কবে হায়রে জীবন না দে। তো জন্মালে তো মরতেই হবে, তা কাজে আমি দেশেই ফিরবো, সেটি আমার সিদ্ধান্ত। আমি দেখি এখন আবার আগে বলছে আমাকে ফেরত নেওয়ার চেষ্টা করছে, যে বলি দেশে যাব এখন আগে ছুতো খুঁজছে কিভাবে যাবে, আইনি প্রক্রিয়া, এটা সেটা নানা কথা। তো সব বলে আর লাভ নেই, সবাই রেডি হন, তৈরি হন, জনগণের পাশে দাঁড়ান, মানুষের পাশে যান। আমরা জনগণের জন্য কি কি কাজ করছি, সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।